সময়ের সাথে দ্রুত বদলাচ্ছে মানুষের রুচি, সম্পর্ক আর জীবনযাপন। পুরনো দিনের স্নেহ, অভ্যাস, অনুভূতি নতুন প্রজন্মের দ্রুতগতির জীবনে কোথায় যেন হারিয়ে যাচ্ছে। এই পরিবর্তন মানুষকে কখনো ব্যথিত করে, কখনো নিঃসঙ্গ করে তোলে। কিন্তু সত্যিকারের স্নেহের শক্তি, যা হৃদয়ের গভীরে লুকিয়ে থাকে, তা কখনো মুছে যায় না। নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। আজ শুনবেন সাহিত্যিক মণিলাল গঙ্গোপাধ্যায়ের কলমে দিদিমার শক্তি। শুনতে থাকুন। শরতের এক নির্জন সন্ধ্যায় স্বামী স্ত্রীতে দাওয়ায় বসে পরামর্শ হচ্ছিল। গ্রামের এরা বহুদিনের প্রাচীন বাসিন্দা। বয়সেও তাদের জুড়ি এখন বড় কেউ নেই। গ্রামের ওপর দিয়ে আঁধি ব্যাধির যে সমস্ত ঝড়ঝাপটা চলে গেছে, তাতে কত বড় বড় ঘর ছেলে বুড়ো সমেত একেবারে ধূলিসাৎ হয়ে শ্মশান হয়ে গেল। কিন্তু এই ক্ষুদ্র কুটিরের এই দুটি প্রাণী কেমন করে যে এত সব ভাড়া উতরে টিকে গেছে তা বলা যায় না। এদের যারা দোসর ছিল, বন্ধু ছিল, তারা কেউ এখন নেই। এখন সব নতুন মানুষ, নতুন চেহারা, নতুন মুখ। দুজনেই এরা এই গ্রামের। রত্নমঞ্জরীর সঙ্গে শ্যামাচরণের যখন বিবাহ হয়, সে কতদিনের কথা। সেই অবধি রত্ন স্বামীর এই ঘরটিতেই আছে। একে একে তার বাপ মা, ভাই বোন, শ্বশুর শাশুড়ি সবাই চলে গেল। রইল কেবল সে আর তার স্বামী। 8 বছর বয়সে এই ঘরে সে প্রথম এসেছিল, আর তাকে নড়তে হয়নি। এখানকার মাটির প্রত্যেক কণাটির সঙ্গে তার চেনা পরিচয় হয়ে গেছে। তার চোখের সামনে কত গাছ যে বুড়ো হয়ে মরে গেল, কত পুকুর শুকিয়ে মাঠ হয়ে গেল, কত ঘর ভেঙে ধুলোর সঙ্গে মিশিয়ে গেল। তার সব খবর সে জানে, তার সব কথা তার বুকের ভেতরে পোড়া আছে। এক এক সময়ে এখন তার পথ চলতেও ধাঁধা লাগে। হঠাৎ মনে হয় এ যেন নতুন জায়গা। ওই শিব মন্দিরের বাঁকের কাজটা দিয়ে যাবার সময় তার মনে হয় তালপুকুরে একবার পাটা ধুয়ে নি। কিন্তু কোথায় সেই সারি সারি তাল গাছের বন, আর কোথায় তার তলে সেই কালো জলের আরশি। শিব মন্দিরটা এখনো খাড়া আছে বটে, কিন্তু ঘন গাছের ছায়ার অন্ধকারে সেটাকে মনে হয় যেন একটা প্রকাণ্ড প্রেত আকাশের গায়ে অসৎ ডালের হাত ছড়িয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে। বিয়ের পর দিন তারা বরকনেতে এসে এই মন্দিরে ঠাকুর প্রণামী দিয়েছিল। প্রদক্ষিণ করবার সময় তাদের গাঁটছড়াটা একটা ত্রিশূলের খোঁচায় আটকে গিয়েছিল। সে কথা এখনো তার মনে আছে, কিন্তু সে ত্রিশূলের আর চিহ্ন মাত্র নেই। ওই মন্দিরের পাশেই ছিল তার সখীর বাড়ি। 2 সখীতে মিলে কতদিন তারা দুপুরবেলাতে ওই তালপুকুরে ঝাঁপাই ছুঁড়েছে। তাই নিয়ে শাশুড়ির কাছে কত বকুনি, কিন্তু তার জন্য খেলা কখনো বন্ধ হয়নি। সখীর স্বামী যেদিন সখীকে নিয়ে গেল, সেদিন 2 সখীতে মিলে কি কান্না। সে সখী আজ কোথায়? এখন কেবল এক এক সময় মন্দিরের পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ মনে হয় কে যেন ওই নারকেল গাছটার পেছন থেকে লুকিয়ে হাওয়ার সুরে ডেকে উঠল, সই সই। মানুষ তো এখনো গ্রামে অনেক, কিন্তু মনের মতো মানুষ আর কই। রত্নর কেবলই মনে হয়
যারা গেল তাদের মনের মতো আর কেউ ফিরে এলো না। গ্রামের ছোকরাদের সঙ্গে মিলে তার স্বামী যে পাঁচালির দল খুলেছিল তাদের প্রত্যেককে এখনো মনে পড়ে। এই দাওয়ায় বসে সে কি হল্লা! ভালো খাবার জিনিসটি ঘরে থাকবার জো ছিল না। গন্ধ পেলেই হাঁড়ি কুড়ি ভেঙে ভাঁড়ার লুট করে তারা একাকার করত। স্বামী কেবল মুখ টিপে টিপে হাসতে থাকত। তাই দেখে তখন ভারী রাগ হতো বটে, কিন্তু এখন সেসব কথা মনে করতেও আহ্লাদ হয়। ঘরের দরজা ভেজিয়ে একটু ফাঁক রেখে সে রোজ সন্ধ্যাবেলা পাঁচালির গান শুনতে বসত। তাদের হাত মুখ নাড়া দেখে তার কখনো কখনো হাসি পেত, আবার কখনো কখনো গানের কথায় সুরের টানে তার চোখের পাতা ভিজে আসত। সবচেয়ে তার খারাপ লাগত ওই সবাইকে তামাক জোগানো। তার ঘরের দিকে চেয়ে থেকে থেকে চিৎকার উঠত, ওগো তামাক! অমনি তাকে উঠে গিয়ে তামাক সাজতে বসতে হতো। তখন মনে হতো, বাবা, এত তামাকও খেতে পারে। এমনই করে ঘড়িক ঘড়িক তামাক সেজে তার হাত হেজে যাবার জো হয়েছিল। সন্ধ্যার অন্ধকারে তামাকের ধোঁয়ায়, গানের সুরে, বাজনার ঝমঝমে ঘরের বাতাস এমনই ঘুলিয়ে উঠত যেন চোখে নেশা লাগত। তারপর এক একদিন পাঁচালি গাইতে তার স্বামী যখন তাকে একলাটি ফেলে চলে যেত, তার এমনই রাগ হতো যে সে মনে মনে বলতো, এই যে ঘরে খিল দিলুম, আর খুলছি নে, কিছুতেই আর খুলছি নে। এখন আর গ্রামে সেই পাঁচালির দল নেই। ভিন গাঁ থেকে মাঝে মাঝে যাত্রার দল, পাঁচালির দল আসে বটে, কিন্তু তেমনতর আর জমে না। চন্দ্রকান্ত কিংবা নিধের মতন গাইতে পারে তেমন লোক কই। আর সেই ভুঁড়িদার দাদামশাই গিয়ে অবধি তো গ্রামের হাসিই চলে গেছে। তার চেহারা দেখেই হাসি চাপা শক্ত। তার উপরে তিনি যখন নাতনি নাত বউদের সামনে দাঁড়িয়ে গা দুলিয়ে দুলিয়ে কথা বলতেন, তখন গাঁয়ের বৌঝিরা মাটিতে লুটোপুটি খেত। এখনকার ছেলেমেয়েরা হাসে বটে, কিন্তু কেন যে হাসে রত্ন তা বুঝতেই পারে না। সে বলে, ও মা, ও কি হাসি! আমাদের হাসিতে 3 দিন বুকে ব্যথা থাকত। আরও একজন ছিলেন, তিনি রায় মশাই। তাকে দেখলে গায়ের ছেলে বুড়া ঠকঠক করে কাঁপত। পায়ে খড়ম, খালি গা, থান ধুতি, সাদা ধবধবে পৈতে গলায় তিনি যখন বেড়াতেন, তখন তার সামনে যাবার সাহস কারও হতো না। তার চোখের দিকে তাকায় কার সাধ্যি। সে কটমটে চাহনিতে ছোট ছেলেরা আঁতকে কেঁদে উঠত। রাগ ছিল তার দুর্বাসার মতন। সাপমান্নির ভয়ে কেউ তাকে চটাত না। তিনি খটখট শব্দে সামনে দিয়ে চলে যেতেন। সবাই তটস্থ হয়ে দাঁড়িয়ে পড়ত। তিনি হাত তুলে আশীর্বাদ করতে থাকতেন। গায়ের ছেলেগুলা এখন আর কাউকে ভয় করে না, সব যেন ধিঙ্গি। আর ভয় বা করবে কাকে? রায়মশায়ের মতন তেজস্বী লোক কোথায় আর পাবে? এখনকার ছেলেমেয়েরা কি ছাই আমোদ আহ্লাদি করতে জানে। তাদের কালে গ্রামের বিয়ে থার সময় পালা পার্বণে যে হই হই রই রই চলত, লোকে বুঝত যে হাঁ, একটা কিছু হচ্ছে বটে। এখন সব ফুসফাস করে কোথা দিয়ে কখন যে কি হয়ে যায় কেউ টেরও পায় না। এসব বিষয়ে কোনো কথা বলতে গেলে লোকে বলে, দিদিমা, ওসব তোমাদের সেকেলে। সেদিন পাড়ার এক বাসর ঘরে রত্না ঢুকতেই সকলকার মুখ গম্ভীর হয়ে উঠল। রত্ন বললে, ও মা,
তোরা সব বাসর ঘরে মুখ গোমড়া করে বসে আছিস কেন লো? আমোদ আহ্লাদ কর না। সবাই চুপ। কেবল হরিদাসী বলে উঠল, দিদিমা, তুমি থাকলে আমাদের আমোদ হবে না। রত্ন থতমত খেয়ে বেরিয়ে এলো। এরকম আরো একদিন পাড়ার মেয়েরা সব শিবতলার মেলা দেখতে যাচ্ছিল। দিদিমাকে দেখে তাদের মধ্যে কানাকানি চলতে লাগলো। শেষে একজন বললে, দিদিমা, তুমি একটু এগোও না বাছা। ও দিদিমা। এমনই তর প্রায়ই হয়। কেউ তাকে চায় না। সে যা বলে, যা করে, কারুর তার মনের মতন হয় না। রত্ন বলে, তাকে নইলে আগে গ্রামের কোনো কাজই হতো না। কিন্তু এখন এটা হলো কি? কোথাও তার ডাকই পড়ে না। লোকে কেবল বলে, দিদিমা, তুমি পরকালের চিন্তায় মন দাও, দিন তো হয়ে এলো। তা ঠিক বটে। আজ কদিন থেকেই শক্তির জন্য রত্নর বড় মন কেমন করছে। শক্তি তার নাতনি। এই মেয়েটিকে 1 মাসেরটি রেখে তার মা মারা যায়। সেই থেকে এসে এই দাদা দিদির কাছেই মানুষ। 12 বছর ধরে এই নাতিনিটিকে রত্ন কোলে পিঠে করে বেরিয়েছে। আজ 3 বছর হলো তার বিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়েছে। কিন্তু নিশ্চিন্ত কি ঠিক হতে পেরেছে? তার ভাবনা তো এখনো মনে লেগেই আছে। উঠতে বসতে তারই কথা কেবল মনে পড়ে। কেবলই মনে হয়, আজ শক্তি থাকলে গাছের এই আমটা খেত, এই ফুলটা পেড়ে নিত। পুকুরের মাছ এতগুলো নষ্ট হলো, খাবার লোক কই? ইত্যাদি ইত্যাদি। গায়ের মধ্যে কোথাও উৎসবের বাজনা বেজে উঠলে রত্নর মন কেমন করে ওঠে। আহা, শক্তি আজ নাই, থাকলে সে কত আমোদ করত। প্রতি বছর পুজোর সময় তাকে একবার আনবার ইচ্ছে হয়, কিন্তু এই পর্যন্ত তা হয়ে ওঠেনি। এই 3 বছরের মধ্যে সে একটি বারও আসেনি। রত্নর এবার কেবলই মনে হচ্ছে, কবে মরে যাব, একবার শক্তিকে ডেকে আনি। তাই সে রোজ স্বামীকে বলছে, ওগো, শক্তিকে একবার আনো না। আজও সেই কথাই হচ্ছিল। শ্যামাচরণ কিন্তু ঘাড় নাড়ছিল আর বলছিল, শক্তি তো শ্বশুর বাড়িতে আছে, বেশ আছে। এই বুড়ো বুড়ির কাছে কি তার মন টিকবে? এই পুজোর সময়ে সেখানে তার কত আমোদ। রত্নর সে কথা মনে লাগছিল না। সে বলছিল, ওগো, তা নয়, শক্তি আমার তেমন মেয়ে নয় গো। পরামর্শ করে ঠিক হলো শক্তিকে একখানা চিঠি পাঠানো যাক। কিন্তু চিঠি কে লেখে? শ্যামাচরণ একটু আধটু লিখতে জানে বটে, কিন্তু এখন তার কলম ধরবার শক্তি নেই। হাত এত কাঁপে যে লিখতে গেলেই কেবল হিজিবিজি হয়। হরিদাসীর ভাই হরিচরণ ছাত্রবৃত্তি ক্লাসে পড়ে। সে বাংলা খুব ভালো লিখতে পারে বলে গ্রামে তার খুব ভালো সুখ্যাতি। রত্ন বললে, তাকে ধরে করে আনলে হয় না? কাল সকালেই তাকে ধরে আনছি। বেশি সাধ্য সাধনা করতে হলো না। হরিদাস অল্পেই রাজি হল। গ্রামের সবাই যে তাকে চিঠি লিখতে ডাকে, এতে তার মনে ভারী গর্ব ছিল। নিজের দামটা বাড়াবার জন্যেই প্রথমটা সে একটু আধটু আপত্তি দেখাতো বটে, কিন্তু তার জোর বেশিক্ষণ থাকত না। পরের দিন সকালে হরিদাস নিজেই কাগজ কলম কালি নিয়ে হাজির হল। বললে, দিদিমা, কি লিখতে হবে বলো? রত্নর কত কথাই মনে পড়ল। সে এক রাশ কথা।
সমস্ত কথাগুলো তার মাথার মধ্যে এমন ঘুরপাক খেতে লাগলো, শক্তিকে এতদিন না দেখে তার মনটা যে কি হচ্ছে, সে যে কি কথা বলবে, কি কথা বললে সেটা বলা হয়, সেটা কিছুতেই ঠিক করতে পারল না। কতগুলো ভাবের আবছায়া কেবল তার মনের মধ্যে পাকিয়ে পাকিয়ে উঠতে লাগল। দেরি দেখে হরিদাস বলে উঠল, কি লিখতে হবে চট করে বলো না দিদিমা। রত্ন থতমত খেয়ে বলে উঠল, এই পুজো আসছে। হরিদাস বললে, ও। এই বলে আর কোনো দিকে দৃকপাত না করে সে ঘাড় গুঁজে লেখা শুরু করলে। খসখস শব্দে কলম চলতে লাগল। যখন এক পাতা ভর্তি হয়ে এসেছে, সে কলম থামিয়ে জিজ্ঞাসা করলে, দিদিমা আর কি লিখব? দিদিমা এতক্ষণ যেন শক্তির স্বপ্নে ভোর হয়েছিল। সে শক্তিকে কি কি বলবে তাই মনে মনে তোলপাড় করছিল। কত কথাই মনে উঠছিল। সুখময়ীর বিয়ে হয়ে গেছে, মুখুজ্জেদের বাড়ির শ্রাদ্ধে এবার ভারী ধুম হয়েছে, বড় কাঁঠাল গাছটা ঝড়ে পড়ে গেছে, এমনিতর কত খবর শক্তিকে দেবার আছে। সে মনে মনে সবটা গুছিয়ে নেবার চেষ্টা করছিল। এমন সময়ই হরিদাসের ডাকে তার চমক ভাঙল। সে বললে, কি লিখলে ভাই, শুনি। হরিদাস চিৎকার করে পড়তে লাগল। লেখাটির মূল এই, শ্রী শ্রী শারদীয়া পূজা সমাগতা। শরতের নভমণ্ডল স্বর্ণমণ্ডিত আলোক সম্পাতে উজ্জ্বল শ্রী ধারণ করিয়াছে। খণ্ড খণ্ড তুষার শুভ্র জলদ জালে অখণ্ড নীলিমা স্থানে স্থানে বিযুক্ত। তদ্বারা বোধ হইতেছে যেন অসংখ্য বিশালাকায় মরকত মণি বিচ্ছুরিত দুদিতে বোমমণ্ডল উদ্ভাসিত। গৃহে গৃহে দিক বিদিকে আনন্দ সঙ্গীত প্রবহমান। কলভাসী পক্ষীকণ্ঠের অবিরাম সুরলহরী ঊর্ধ্বপথে উত্থিত হইয়া গিরিতনয়ার পাদপ্রান্তে শুভ আগমনীর আবেদন জ্ঞাপন করিতেছে। মায়া প্রপঞ্চ নাশিনী মহামায়ার অভ্যর্থনাব্যোপদেশে প্রকৃতি সুন্দরী নব নব সাজে সুসজ্জিত হইবার অভিলাষে পুরাতন জীর্ণ বেশ স্খলিত করিয়া সমুদায় দূরে নিক্ষেপ করিতেছেন। রত্ন এক মনে চিঠি পড়া শুনতে লাগল। একটির পর একটি করে কথা যতই অগ্রসর হতে লাগল, তার চোখ ততই বড় হয়ে উঠতে লাগল। 2 লাইন শোনবার পর হরিদাসের কণ্ঠস্বর তার আর কানে পৌঁছল না। তার মনে হতে লাগল, শক্তির সেই ছেলেবেলার ময়না পাখিটা এখনো বেঁচে আছে। সে কথাটা তাকে জানানো দরকার। পাখিটাকে সে বড় ভালোবাসত। তার কথা শুনলে সে নিশ্চয়ই খুব খুশি হবে। আহা, সেটাকে সে শ্বশুরবাড়ি নিয়ে যাবার জন্য কত কান্নাকাটি করলে। নাত জামাই কিছুতেই নিতে দিলে না গা। বললে কে বয়ে নিয়ে যাবে। শক্তি বলেছিল সে নিজে হাতে করে ধরে নিয়ে যাবে, কিন্তু তার পালকিতে এত জিনিস রাখার জায়গা হলো না। কর্তা পালকির মাথায় সেটাকে বেঁধে দিতে চাইলে, কিন্তু নাত জামাই বললে রেলে পাখির ভাড়া দিতে হবে। শক্তি তাই শুনে আমার কানে কানে বললে, দিদিমা বলো না, আমার কাছে আশীর্বাদী টাকা আছে, আমি তাই থেকে ভাড়া দেব। রত্নর কিন্তু নাত জামাইকে সে কথা বলার সাহস হলো না। আহা, যতক্ষণ দেখা গেল বেচারা পালকিতে মুখ শুকিয়ে বসে এক দৃষ্টিতে খাঁচার পানে চেয়ে রইল। হরিদাস হঠাৎ বললে, দিদিমা লেখা কেমন হয়েছে? দিদিমা চমকে উঠে বললে,
বেশ হয়েছে দাদা। দিদিমা, আর কি কিছু লিখতে হবে? দিদিমার মনের মধ্যে আবার এক রাশ কথা তোলপাড় করে গেল। হরিদাস বললে, দিদিমা, অমন চুপ করে থাকলে চলবে কেন? একটা কিছু বলো, আমি সব গুছিয়ে ঠিক করে লিখে দিচ্ছি। দিদিমা বললে, লেখো লেখো, তোমার জন্যে বড় মন কেমন করছে। হরিদাস লিখতে গিয়ে থেমে পড়ল। উপর দিকে খানিকক্ষণ চেয়ে, মন কেমন, মন কিরূপ, মন কি দৃশ্য বলতে বলতে বলে উঠল, দিদিমা, অন্য কথা বলো, ও কথা ঠিক চিঠিতে লেখা যায় না। দিদিমা অবাক হয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। তারপর অস্থির হয়ে বলে উঠল, তাহলে বলো যে কতদিন দেখা হয়নি, তাই মন কেমন করছে। কবে মরে যাব ঠিক নেই তো, একবার তাকে দেখব। হরিদাস আবার একটু মাথা চুলকে নিয়ে খানিকক্ষণ ভেবে বললে, আচ্ছা, লিখে দিচ্ছি। বলে সে প্রত্যেক কথাটি উচ্চারণ করে করে লিখতে লাগল। কতকাল কালের করাল কবলে পরিত্যাগ করিল, ইতোমধ্যেও তোমার দর্শন লাভ সংঘটিত হয় নাই। সেই কারণে আমার অন্তঃকরণ কিম্ভূত কিমাকার হইয়া গেছে। অতএব অবিলম্বে অত্র আগমন করত, মদীয় মনোপ্রাণ সুশীতল করিবে। যেহেতু জীবন ক্ষণবিধ্বংসী, মহাকালের ভৈরব বদন বেদান চতুর্দিকে পরিব্যাপ্ত, কোন মুহূর্তে তন্মধ্যে প্রবিষ্ট হইতে হইবে তাহার কোনো স্থৈর্য নাই। এই তো দিদিমা, শুনলে কেমন হয়েছে লেখাটা? এইবার চিঠিটা মুড়ে ফেলি। দিদিমা ব্যস্ত হয়ে বললে, এরই মধ্যে? আর জায়গা কই, দুপিঠ যে ভর্তি হয়ে গেল। দিদিমা কাতর কণ্ঠে বলে উঠল, আর জায়গা নেই? না দিদিমা। দিদিমার সমস্ত হৃদয়টা মথিত হয়ে উঠে আর্তনাদ করতে লাগল। আর জায়গা নেই? এখনো যে কিছুই বলা হয়নি। পাখির কথা না হয় যাক, নাচ জামাই রাগ করতে পারে, কিন্তু তার নিজের হাতে পোঁতা করবী গাছে যে ফুল ধরেছে, সে খবরটা তো দেওয়া চাই। আরো হরিদাস বললে, দিদিমা, ঠিকানাটা কি? দিদিমা তাড়াতাড়ি বলে উঠল, রোশো দাদা। হঠাৎ তার মনে পড়ে গেল, শক্তির তো কোনো খবর জিজ্ঞাসাই করা হয়নি। সে কেমন আছে, তার মন কেমন করছে কিনা। নাচ জামাইয়ের সোহাগ, শাশুড়ির আদর যত্নে সে কি এই বুড়ো বুড়িকে ভুলে গেল নাকি? নাতনি নাচ জামাইকে একটা ঠাট্টা করবার প্রলোভনও হচ্ছিল, কিন্তু জায়গা কই? সে ফুকারে বলে উঠল, লক্ষ্মীটি ভাই, আমার দিদির খবরটা একবার জিজ্ঞেস করো, সবাই কেমন আছে। হরিদাস চিঠিটা ভাঁজ করে ফেলেছিল। আবার খুলে এক কোণে ছোট্ট ছোট্ট অক্ষরে ঘেঁষাঘেঁষি করে লিখতে লাগল, তত্রত্য সার্বজনীন কুশল লিপি সহযোগে প্রেরণ করত, মানসিক উদ্বেগ দূরীভূত করিবে। এইবার হরিদাস চিঠিখানা মুড়ে খামের মধ্যে পুরে ফেলে বললে, এইবার ঠিকানাটা দাও। ওই যা, আশীর্বাদ করা হলো না যে। শীতের সিঁদুর অক্ষয় হোক, হাতের নোয়া অক্ষয় হোক, স্বামী সোহাগে চিরদিন সোহাগিনী থাকো, ধনে পুত্রে লক্ষ্মীর মতো হও। এই সব কথা দিদিমার মুখের গোড়ায় ঠেলে ঠেলে আসতে লাগল। সে কাকুতি মিনতি করে বললে, লক্ষ্মী দাদা আমার, আরো একটা কথা, এই আশীর্বাদটুকু।
হরিদাস বিরক্ত হয়ে বললে, দিদিমা, আর পারি না। এই বলে সে সব শেষে ছোট্ট করে লিখলে, আশীর্বাদ মস্তু। শুনিয়া দিদিমার মন ভরল না। আশীর্বাদের এই বীজ মন্ত্রটি তার কানে ভারী ফাঁকা শোনাতে লাগলো। অন্তত সিঁথের সিঁদুর, হাতের নোয়া অক্ষয় হোক, এইটুকু না বললে আর কি হলো? এতে যে অকল্যাণ হবে। সে শিউরে উঠে ঠাকুরের নাম স্মরণ করতে করতে মনে মনে বারবার বলতে লাগলো, অক্ষয় হোক মাগো, অক্ষয় হোক। হরিদাস আবার ঠিকানা চাইলে। দিদিমা বললে, চিঠিখানা একবার তো দাদামশাইকে শোনাবি না? হরিদাস উৎফুল্ল হয়ে বললে, শোনাবো বই কি। শ্যামাচরণের সামনে চিঠিখানা আগাগোড়া পড়া হলো। শুনতে শুনতে দিদিমার কেবলই মনে হতে লাগলো, এসব যেন কিরকম কথা। মনের তৃপ্তি এতটুকু হলো না, কিন্তু উপায় কি? পড়া শেষ হলে দিদিমা জিজ্ঞাসা করলে, হ্যাঁ গো, কেমন হয়েছে? শ্যামাচরণ প্রথমটা একটু থতমত খেয়ে গেল। তারপর হরিদাসের মুখের দিকে চেয়ে বললে, ছোকরা লিখতে শিখেছে বেশ। তখন দিদিমার মন একটু যেন আশ্বস্ত হলো। মনে হতে লাগলো, আমরা হলুম সেকেলে মুখ্য মানুষ, এরা সব বিদ্বান, নাচ জামাই হয়তো এইরকম চিঠি বুঝবে ভালো। শক্তি এসেছে, কিন্তু চিঠির জোরে নয়। দাদামশাই বুড়ো মানুষ আনতে গিয়েছিলেন বলেই তার আশা হয়েছে। রত্নমঞ্জুরির এবার এমন তাড়া যে শ্যামাচরণ না গিয়ে পারেনি। শক্তি বাড়িতে ঢুকতেই দিদিমাকে দেখে বললে, আচ্ছা মানুষ তুমি দিদিমা, বাড়িতে পুজো ছেড়ে চলে এলুম। সমস্ত পথটা বুকটা ঢিপ ঢিপ করছে। দাদামশাই বললেন, মরবার আগে তুমি নাকি দেখতে চাও। আমি ভাবলুম না জানি কি হয়েছে, তুমি তো দিব্যি ঘুরে ফিরে বেড়াচ্ছ। দিদিমা বললে, হলো, শুধু কি ঘুরে বেড়াচ্ছি, এখনো এমন শক্তি আছে যে নাত জামাইকেও ঘুরিয়ে দিতে পারি। শক্তি বললে, ঠাট্টা রাখো দিদিমা, কেমন আছো তাই বলো। আছি ভালো গো, বসো। শক্তি দাওয়ার উপরে মাদুরে বসতে গেল। দিদিমা বললেন, ওরে ওখানে কেন, এই আমার কোলে এসে বসো না। শক্তি হেসে বললে, দিদিমা তুমি যেন কি, বুড়ি ধাড়ি আমি, কোলে বসবো কি? ও মা, তুই আবার বুড়ি হলি কবে লো? এই সেদিন শ্বশুর বাড়ি যাবার সময় আমার কোলে বসে গলা ধরে কত কেঁদে গেলি। আয় না মা, অনেক দিন পরে এসেছিস, একবার কোলে করি। কতদিন তোকে কোলে করি না। শক্তি বললে, না বাপু, সে আমি পারবো না। শক্তি কিছুতেই কোলে গেল না। দিদিমার ভারী ইচ্ছে হচ্ছিল শক্তিকে কোলে নিয়ে একবার খুব কষে আদর করে নেয়। শক্তি এলো না বলে তার বুকটা ভারী ফাঁকা ফাঁকা ঠেকতে লাগলো। শক্তি একটুখানি বসেই বললে, দিদিমা একবার সইয়ের সঙ্গে দেখা করে আসি। এই তো এলি, একটু বস, দুটো কথা কই। শক্তি দাঁড়িয়ে উঠে বললে, কথা হবে ক্ষণ দিদিমা, একবার দেখে আসি। আহা, তা যা, মন কেমন করছে বুঝি? শক্তি কিছু না বলেই চলে গেল।
দিদিমা শক্তির জন্য রাঁধতে বসল। যে জিনিসগুলো শক্তি ভালোবাসে আজ কদিন থেকেই দিদিমা সেগুলোকে জোগাড় করে রেখেছে। রাঁধতে রাঁধতে দিদিমার মনে পড়তে লাগলো শক্তি শ্বশুর বাড়ি যাবার দিন তেঁতুলের অম্বল খেয়ে বলেছিল চমৎকার হয়েছে। আজ সেই রকম করেই অম্বল রাঁধতে হবে। কই মাছ শক্তি বড় ভালোবাসে। কদিন ধরে অনেক চেষ্টা করেও একটাও পাওয়া যায়নি, সেই জন্য মনটা ভার হয়েছিল। আজ সকালে হঠাৎ দুটো পেয়ে দিদিমার মুখে হাসি ফুটেছে। একটি একটি করে দিদিমা কত তরকারি রান্না শেষ করলে। শক্তি তখনও ফিরে এলো না। খাবার ঠাঁই পেতে সব গুছিয়ে গাছিয়ে দিদিমা বসে রইল। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে বলে মনটা খুঁতখুঁত করতে লাগলো। এই আসে করে হেসেল ছেড়ে উঠতেও পারছিল না। অনেকদিন পরে এসেছে, আহা একটু আমোদ করে নিক, এই ভেবে মনে মনে রাগও করতে পারছিল না। অনেকক্ষণ কাটিয়ে শক্তি যখন এলো, দিদিমা বললে, নে চট করে খেতে বস, অনেক দেরি হয়ে গেছে। শক্তি বললে, দিদিমা আমি খেয়ে এসেছি। সে কি রে? হ্যাঁ দিদিমা, সই কিছুতেই ছাড়লে না, বললে এত বেলা হলো না খাইয়ে ছাড়ছি না। আমি যে তোর জন্য রেঁধে বেড়ে বসে আছি, কি করব বলো? সইয়ের সঙ্গে একসাথে বসে কতদিন খাইনি। তারপর হরিদাসী এসেছিল, সুখময়ী এসেছিল, সবাই বেশ একসঙ্গে বসে খাওয়া হলো। এখানে তো একলাটি বসতে হতো। নাতনি অনেকদিন পরে দুদিনের জন্য এসেছে। কিছু বললে পাছে মনে দুঃখ করে, এই ভেবে দিদিমা আর কিছু না বলে হেসেল তুলে ফেললে। সেই সকাল থেকে দুপুর পর্যন্ত আগুনের তাতে বসে গা কেমন করছে বলে নিজে কিচ্ছু মুখে তুললে না। সেদিন ষষ্ঠী। বিকেলবেলা দিদিমা প্যাটরা থেকে তার লাল বেনারসি শাড়িখানা বার করলে। এখানে দিদিমা বেশি পরেনি, খুব যত্ন করে রেখেছিল, এখনো বেশ ঝকঝকে আছে। সেখানি হাতে করে নিয়ে শক্তিকে বললে, দেখ তুই বড় হলে তোকে দেব বলে এইখানে রেখেছিলুম, আজ ষষ্ঠীর দিনে এইখানা পরো। শক্তি শাড়ির দিকে চেয়ে বললে, ও মা, ও শাড়ি আমি পরব না। দিদিমার মনের বিশ্বাস এই রকম শাড়ি আরো একখানা খুঁজে পাওয়া শক্ত। আজকালকার বাজারে এমন শাড়ি পাওয়াই যায় না। ঢের শাড়ি তো সে চোখে দেখে, কিন্তু এমন একখানা আর কই। এই শাড়িখানি পেয়ে তার মনে যে কি আনন্দ হয়েছিল তা এখনো সে ভুলতে পারেনি। এই শাড়ি নিয়ে কতবার কত স্বপ্নই দেখেছে। একবার পুজোর সময়ে যেন মুখুজ্জেদের বাড়ি সে প্রতিমা দর্শন করতে গেছে। গিয়ে দেখে সেই প্রতিমা তার শাড়িখানি চুরি করে পরে বসে আছে। সে ছুটে গিয়ে যেমনই শাড়িখানা হাত দিয়ে ধরতে যাবে, অমনি দুর্গার হাতের বর্ষা অসুরের বুক থেকে উঠে তার বুকের উপর খোঁচা মারতে লাগলো। এমন একখানা শাড়ি শক্তি পরতে চায় না শুনে দিদিমা অবাক হয়ে গেল। বললে, পরবি না কেন? ও শাড়ি পরলে লোকে হাসবে দিদিমা। উফ, যে টকটকে লাল, যে বড় বড় কলকা আর বড় বড় ফুল। ও মা, এ বুঝি তোদের পছন্দ নয়? না দিদিমা, ও যে বড্ড সেকেলে। দিদিমা শাড়িখানা আস্তে আস্তে তুলে রাখলে। শক্তি সেদিন বাসন্তী রঙের যে একরঙা শাড়িখানি পরলে তাতে দিদিমার মন উঠল না। তার কেবলই মনে হতে লাগলো
শক্তির অমন ঢলঢলে চেহারা জরির শাড়িখানা পরলে কেমন দেখাতো বলো দেখিনি, ঠিক যেন দুর্গা ঠাকুরুনটি। বাসন্তী রং তার চোখে সেদিন বিঁধতে লাগলো। শক্তিকে ধরে দিদিমা সেদিন অনেকক্ষণ বসে এঁটে সেঁটে চুল বেঁধে দিলে। শক্তি সে চুল বাঁধা খুলে ফেলে আলগা খোঁপা বেঁধে এলো। দিদিমা বললে, ও কি হলো চুলের ছিঁড়িটা? তুমি যে কপাল বার করে দিলে দেখে হাসি পায় দিদিমা। ও মা, সে আবার কি কথা লো? বড় কপাল তো ভাগ্যিমানির লক্ষণ। বলতে বলতে দিদিমা চুপ করে গেল। পাছে এ কথার জের টানলে আজ ষষ্ঠীর দিনে কোনো অলক্ষণে কথা বেরিয়ে পড়ে। অষ্টমীর দিন ভোরে মুখুজ্জেদের বাড়ি যাত্রা। কত বছর ধরে এই ভোরবেলা দিদিমা শক্তিকে নিয়ে যাত্রা শুনতে গেছে। যে কবছর শক্তি ছিল না, সে কবছর যাত্রা শুনতে যেতে দিদিমার তেমন উৎসাহ হতো না। না গেলে নয়, তাই যেতে হতো। এবার আগের দিন বৈকালে শক্তিকে দিদিমা বললে, শক্তি, কাল যাত্রা শুনতে অন্ধকারে যেন একলা যাসনি, আমি সঙ্গে করে নিয়ে যাব। শক্তি বললে, দিদিমা, আমি যে আজ সইয়ের কাছে থাকব। আজ রাত্রে সেখানে তাস খেলা হবে, তারপর ভোরবেলা পাড়ার সব মেয়ে সেখানে জড়ো হয়ে যাত্রা শুনতে যাব। দিদিমা চুপ। সেদিন সকালে অনেকখানি বেলা পর্যন্ত দিদিমা বিছানা ছেড়ে উঠতে পারল না। শ্যামাচরণ বললে, কি হলো গো, যাত্রা শুনতে গেলে না? দিদিমা কোনো উত্তর দিলে না। শ্যামাচরণ আবার বললে, শক্তিকে নিয়ে যাবে না? তারপর এদিক ওদিক দেখে এসে বললে, শক্তি চলে গেছে বুঝি? আজ এই প্রথম দিদিমার যাত্রা শোনা বন্ধ হল। শক্তির মেয়াদ ছিল খুব অল্প দিনের। দেখতে দেখতে হট্টগোলের ভিতর দিয়ে সেই দিন কয়টিও কেটে গেল। দিদিমার কত কথা বলবার ছিল, কত ঠাট্টা ছিল, কত আদর ছিল, সেসব কিছুই হলো না। শক্তি এসে তার বুকের মধ্যে কোথাও জমে বসল না। ফাঁকায় ফাঁকায় আলগায় আলগায় যেন উড়ে গেল। দিদিমার কেবলই মনে হতে লাগলো শক্তিকে নিয়ে এই পৃথিবী যেন বুকের কাছ থেকে অনেক দূরে সরে গেছে, আর তাকে হাত বাড়িয়ে বুকে চেপে ধরবার জো নেই। শক্তি আজ যাবে, তাই তার জন্য দিদিমা একগাছা শিউলি ফুলের মালা গাঁথছিল। এক একবার মনটা আঁতকে উঠছিল, যদি শক্তি মালা গাছাটাও না নেয়। সেই জন্য মধ্যে মধ্যে মালা গাঁথার উৎসাহ কমে যাচ্ছিল, কিন্তু তবুও হাত চলছিল। এমনি করে মালা শেষ হলো। নাত জামাইকে একটা ঠাট্টার জিনিস পাঠাবার মতলব মনে মনে ছিল, কিন্তু সে আর হয়ে উঠল না। শক্তি সইয়ের কাছে বিদায় নিতে গেছে। দিদিমা একলাটি সব জিনিসপত্র ঠিক করে গুছিয়ে রাখছে। এইতেই তার সমস্ত দুপুরটা কেটে গেল। বিকেলবেলা শক্তি এসে ভালো কাপড় পরে দাঁড়ালো। বললে, দিদিমা, আসি। দিদিমা শিউলি ফুলের মালা গাছাটি হাতে নিয়ে বললে, এগিয়ে আয় দিদি, এই মালাটা পরিয়ে দিই। শক্তি যথারীতি বললে, ওই দেখো দিদিমা, মালা বলতে মনে পড়ল, একেবারে ভুলে গিয়েছিলুম।
আমার শাশুড়ি বৃন্দাবন থেকে হরিনামের মালা এনেছিল, তোমার জন্য এক ছড়া দিয়েছি। এই বলে সে তার গোছানো প্যাঁটরাটা ঘেঁটে ঘুঁটে এক ছড়া শুকনো কাঠের মালা বের করলে। দিদিমা সেই টাটকা ফুলের গন্ধ ভরা মালাটি শক্তির গলায় পরিয়ে দিয়ে সেই শুকনো মালাটি হাতে করে নিলে। তার একটা কঠিন খটখটে আওয়াজ বিদায় বেলাকার আর্দ্র কথার মাঝে মাঝে বেসুরে বেজে উঠতে লাগল। শক্তি দাদা দিদিমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে। যখন সে মুখ তুলে উঠে দাঁড়াল, তখন তার দুই চোখের কোণে দুফোঁটা জল। দিদিমা কাপড় দিয়ে নিজের চোখ মুছে বললে, আবার আসিস দিদি। শক্তি শুধু ঘাড়টি কাত করলে, মুখ থেকে কোনো কথা বেরুল না। পালকি চলে গেল। দিদিমা ঘরে ফিরে এসে দাওয়ার উপর বসে পড়ল, আর সমস্ত মুছে গিয়ে তার চোখের সামনে জাগতে লাগলো শক্তির চোখের সেই দুফোঁটা ঢলঢলে জল। মনে হতে লাগলো এই দুটি মাত্র ফোঁটা যেন অন্তরের সমস্ত শুষ্কতাকে আবার সরস স্নিগ্ধ করে দিয়ে গেল। এখানেই শেষ হলো আজকের গল্প। গল্প পাঠে আমি রিয়া। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে নিজের পরিচিত মানুষের সাথে শেয়ার অবশ্যই করবেন। একমাত্র আপনাদের সহযোগিতা থাকলেই গল্প একান্তেই এগিয়ে চলবে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প একান্তে।